আজকে 2021 সালে আসা এসএসসি পরীক্ষাতে চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসা নৈবিত্তিকগুলো সমাধান করার চেষ্টা করব। তাই বেশি কথা না বলে আমরা প্রথম থেকে শুরু করতেছি। আমাদের প্রথমে 1 নাম্বার আছে কোনটা পরিচালনায়। আমরা পরিচালনা করতে গিয়ে যে আয়গুলো হয় সেগুলো হচ্ছে পরিচালনায়। তোমরা আর্থিক অবস্থার বিবরণীর অধ্যায়ের বিশদ আয় বিবরণীতে গেলে চার্টে দেখতে পারবা। চার্টটা যদি খুব ভালো করে মুখস্থ থাকে কারো, সে অবশ্যই বলতে পারবা কোনটা পরিচালনা, এখান থেকে সহজে বুঝতে পারবা। এখানে অনেক ধরনের আয় দেওয়া আছে। প্রাপ্ত লভ্যাংশ একটা আয়, বিনিয়োগ সুদ একটা আয়, সেবা আয় একটা, ভাড়াও একটা আয়, ভাড়াও একটা আয়। কিন্তু এখানে পরিচালনা হইতেছে সেবা আয়, পরিচালনা হইতেছে সেবা আয়। তারপরে 2 নম্বর বলা হয়েছে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী কোন সঞ্চিতি ধরা অনুচিত। অনুচিত মানে উচিত না, ঠিক আছে। রক্ষণশীলতা অনুযায়ী কোনটা অনুচিত। এখানে আছে সাধারণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, প্রদেয় বাট্টা সঞ্চিতি। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী দেনাদার বাট্টা সঞ্চিতি ধরা অনুচিত, এটা ধরা উচিত না, ঠিক আছে। রক্ষণশীলতার নীতি অনুযায়ী এটা মুখস্থ রাখতে হইব। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী দেনাদার বাট্টা সঞ্চিতি এটা ধরা উচিত না। আচ্ছা, তারপরে আমাদের 3 নম্বরে বলা হয়েছে খতিয়ান উদ্ধৃত হতে যাচাই করা যায় কোনটা। খতিয়ানের যে একটা উদ্ধৃত পাই আমরা খতিয়ান করার শেষে, এটাতে আমরা কি যাচাই করতে পারি। 3 নম্বরে বলা হয়েছে কি কি, গাণিতিক শুদ্ধতা, আর্থিক ফলাফল, আর্থিক ব্যবস্থা, মালিকানা সত্ত্ব। আমরা খতিয়ানের উদ্ধৃত থেকে যাচাই করতে পারি মূলত গাণিতিক শুদ্ধতা। কি করতে পারি আমরা? গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি খতিয়ানের উদ্ধৃত হইতে। আচ্ছা, তারপরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপক থেকে 4 এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। আমাদের প্রথমে বলা হয়েছে জনাব আলম 2020 সালের 1 জানুয়ারি নগদ 1 লাখ টাকা, 15,000 টাকা পণ্যদ্রব্য এবং 20,000 টাকা ঋণ নিয়ে একটা ব্যবসা আরম্ভ করেন। জানুয়ারি মাসের 20 তারিখে আয়কর প্রদান করেন কত টাকা? 2,000 টাকা। জনাব আলমের মূলধনের পরিমাণ কত? এখানে 1 তারিখের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের এখানে যদি দেখতে পাই আমরা 1 তারিখের ক্ষেত্রে সে কি আনছে? শুধুমাত্র নগদ টাকা এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে এবং এত টাকা ঋণও আনছে। এটা কিন্তু ব্যাংক থেকে ঋণ আনে নাই, ব্যাংক থেকে ঋণের কথা বলা হয় নাই, ঠিক আছে। তাইলে এই ক্ষেত্রে আমাদের হইতেছে কি, আমাদের 1 তারিখে শুধুমাত্র নগদের টাকা এবং পণ্যদ্রব্য যেটা আনছে শুধুমাত্র এই দুইটা যোগ করে দিলে হয়ে যাইতেছে। আমাদের এটা আসতেছে না। তাহলে এখানে আমাদের আসতেছে কত? নগদ আসতেছে 1 লক্ষ টাকা এবং আমাদের কি বলে পণ্যদ্রব্য নিয়ে শুরু করছে 1 তারিখে এই 15,000 টাকা, এই দুইটা যোগ করে দিলে শেষ। মূলধন হিসাবে এই দুইটারই আনছে প্রথমে সে ব্যবসার জন্য, ঠিক আছে। তোমরা যদি এটা কি বলে এ সমান সমান এল প্লাস ও ই যে হিসাব সমীকরণ সেটার ভিতরে করো, দেখতে পারবা যে সে নগদে ঘরের সম্পদ এত টাকা বৃদ্ধি করতেছে এবং পণ্যদ্রব্যর ক্ষেত্রে এবং মালিকানা সত্ত্ব থেকে টোটাল এত টাকা আসতেছে। মোটমাট আসতেছে কত? 1 লক্ষ টাকা এবং পণ্যদ্রব্য জেনে শুরু করছে 1 লক্ষ এবং 15,000 সমান সমান 1,15,000 টাকা। এটা কোথায় আছে? 4 নম্বরের এল নম্বরে। আচ্ছা, তারপরে 5 নম্বর বলা হয়েছে কি, জানুয়ারি 10 তারিখে লেনদেনের ফলে হিসাব সমীকরণে প্রভাবিত হবে কি। আমরা জানুয়ারি 10 তারিখে লেনদেনটা একটু দেখি। জানুয়ারি 10 তারিখে বলছে আয়কর প্রদান করছে, আয়কর প্রদান করা হয়েছে। আয়কর প্রদান করলেই যাবে একটাই, উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যবসা থেকে নগদ টাকা তুলে ফেলতে হয়, এখানে নগদান হিসাব ক্রেডিট হয়। উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট এবং কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে উত্তোলন করলে আমাদের কি আসে? উত্তোলন করে ফেললে আমাদের মালিকানা সত্ত্ব থেকে কমে যায়। আমরা জানি হিসাব সমীকরণে 4টা উপাদান কি কি থাকে। হিসাব সমীকরণে 4টা উপাদানের ভিতরে আছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। যখন আমরা উত্তোলন করে ফেলি তো মাইনাস ডি, ডি এর আগে মাইনাস আছে, মানে কি আমাদের মালিকের সত্ত্ব হ্রাস পায়, একটা উপাদান পাইতেছি আমরা। তাহলে এখানে আমাদের উত্তোলন করে মালিকের সত্ত্ব হ্রাস পাইতেছে যে ই উপাদান, একটা ই উপাদান পাইতেছি আমরা। আর একটা কি হইতেছে আমাদের, যেহেতু নগদ টাকা তুলে ফেলছে তাহলে নগদ টাকা কমবে, তাহলে নগদ একটা কি সম্পদের আমরা সংক্ষেপে প্রকাশ করি কি এ দ্বারা, এও কমবে,
ঠিক আছে? তাহলে এই দুইটা আসতেছে, এই দুইটা কিসে আছে? 1 ও 2 কে নাম্বারে আছে, ঠিক আছে? আশা করি সবাই এটা বুঝতে পারছো। তারপরে 6 নম্বরে বলা হয়েছে কোন নীতি অনুযায়ী মুনাফা কম দেখাতে হবে, কোন নীতি অনুযায়ী আমাদের মুনাফাটা কম দেখাইতে হইব। ব্যবসায়িক সত্তা নীতি না, সামঞ্জস্যতা নীতি না, ক্রয়মূল্য নীতি না, রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের ব্যবসায় মুনাফাটা কম দেখাতে হবে। কোন নীতি অনুযায়ী মুখস্থ করতে হবে, কোন নীতি অনুযায়ী মুনাফা কম দেখাইতে হবে? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তারপর 7 নম্বর পড়েছে রহমান হিসাবকে 2000 টাকার পরিবর্তে 1000 টাকা ক্রেডিট এবং আলিফ হিসাবকে 3000 টাকার পরিবর্তে 2000 টাকা ডেবিট করলে কোন ধরনের ভুল হইব? মানে একজনে 2000 টাকা পাইতো, তার পরিবর্তে 1000 টাকা ক্রেডিট করছে, এবং আরেকজনে 3000 টাকা পাই, তার পরিবর্তে 2000 টাকা ডেবিট করছে। এটা কোন ধরনের ভুল? এটা হয়েছে কি, একটার বদলে আরেকটা লিখছে। দেখো, এক জায়গায় হিসাবটা আমরা করি, 2000 টাকার পরিবর্তে 1000 টাকা ক্রেডিট লিখছে, তার মানে কি ক্রেডিট পাশে 1000 টাকা কম লিখছে। আরেকবার ডেবিট পাশে 3000 টাকা লেখার পরিবর্তে 2000 টাকা লিখছে, ডেবিট পাশে 1000 টাকা কম লিখছে। তার মানে কি দুই পাশে কিন্তু সমান হয়ে গেল, ডেবিট পাশে একবার 1000 টাকা কম, একবার ক্রেডিট পাশে 1000 টাকা কম, ব্যাপারটা কিন্তু সমান হয়ে গেছে। এটা কি ধরনের ভুল হয়েছে? একজনের পরিবর্তে আরেকজন পূরণ করেছে, এটা হচ্ছে পরিপূরক ভুল, ঠিক আছে? এটা কি ধরনের ভুল? পরিপূরক ভুল। তারপর 8 নম্বর বলা হয়েছে সমাপনী জাবেদায় ক্রেডিট হবে, সমাপনী জাবেদায় ক্রেডিট হবে কি? মজুরি সমাপনী জাবেদার ক্ষেত্রে সকল ব্যয়গুলোই ক্রেডিট হয়ে যায় সমাপনী জাবেদার ক্ষেত্রে। পরিবহন একটা খরচ, কমিশন একটা ব্যয়, এই সবগুলাই ব্যয়, এর সবগুলোই ক্রেডিট হয়ে যাবে সমাপনী জাবেদার ক্ষেত্রে। তাহলে 1 2 3 কোথায় আছে? n নাম্বার। আচ্ছা, তারপর 9 নাম্বার বলা হয়েছে কি? 9 নাম্বার বলা হয়েছে কোন হিসাবটি ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে? ক্রেডিট। আচ্ছা, আমরা একটু প্রথম দেখে দিই পাওনাদার। আমরা শুরুতেই জানি পাওনাদার একটা দায়, দায় হলে ক্রেডিট, বেতন ব্যয় ডেবিট, ভাড়া ডেবিট, জানাদার সম্পদ ডেবিট। তাহলে প্রথমে পাই গেছি আমরা কি পাওনাদার হিসাব ডেবিট, এই ক্রেডিট পাশে, ঠিক আছে? তারপরে 10 নম্বর আছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটা? দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটা? দুতরফা দাখিলা সমান অঙ্কের আদান প্রদান না, সামগ্রিক ফলাফল না, সার্বজন স্বীকৃত, এটা সবার কাছে স্বীকৃত, এটা সবাই, যেটা সবাই গ্রহণযোগ্য মনে করে, এটা বলে সর্বজন স্বীকৃত বা সার্বজনীন স্বীকৃত। আচ্ছা, তারপরে 11 নম্বর বলা হয়েছে হিসাব তৈরির সুবিধার্থে কোনটা প্রয়োজন? হিসাব তৈরির সুবিধার্থে আমাদের কোনটা প্রয়োজন? অবশ্যই আমাদের হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা করা প্রয়োজন, একদম হিসাবে প্রাথমিক বই বলা হয় এটারে, এটা ছাড়া কোনো কিছু করা যায় না। আমরা শুরুতেই জাবেদা করে নিই। আচ্ছা, তারপরে 12 নম্বর বলা হয়েছে কোন দফাটি সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়? সমন্বয় করতে মানে যোগ করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। এখানে কি কি দেওয়া আছে? ব্যাংক ঋণ, ব্যাংক চার্জ, মনিহারি, প্রাপ্য কমিশন, যেটা আমি এখনো পাইনি, পাবো, এরকম কিছু হইলে এটা কি সমন্বয় দাখিলা করতে হলে সমন্বয় দাখিলা প্রদান করতে, সমন্বয় করতে হলে সমন্বয় দাখিলা প্রদান করতে কি প্রাপ্য কমিশনের। এছাড়া ব্যাংক ঋণ একটা দায়, ব্যাংক চার্জ একটা ব্যয়, মনিহারি একটা ব্যয়, এগুলো না, এগুলো তো কিছু করতে হয় না, আর প্রাপ্য কমিশন এখনো পাই নাই। আচ্ছা, তারপরে বলা হয়েছে 13 নম্বর একটা উদ্দীপক পেলে 13 এবং 14 নম্বর অ্যান্সার করতে হইব। জনাব আলীর ব্যবসায় 2019 সালের 31শে ডিসেম্বর এই লেনদেনগুলো হয়েছে। কী কী হয়েছে? সে নগদ তহবিল আনছে 50,000 টাকা, ঋণপত্র কিনছে, এটা কত টাকা দিয়া? 10,000 টাকা দিয়া, পাওনাদার আছে 10,000, সুনাম আছে 20,000, আর প্রদেয় বিল আছে 5,000। দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ কত? দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী বলতে বোঝায় যে দায়টা কি দীর্ঘদিন বা বলতে গেলে কি 1 বছরের অধিক, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, আমি এখানে দেখি নগদ তহবিল একটা সম্পদে তা আসবই না, এখানে দায় আছে কি? ঋণপত্র একটা দায়, ঠিক আছে? আমি দায়গুলো আগে আইডেন্টিফাই করি। পাওনাদার একটা দায়, সুনাম একটা সম্পদ, প্রদেয় বিল একটা দায়। আচ্ছা, যে কথাগুলোর আগে প্রদেয় লেখা থাকে এগুলো বুঝতে হইব কি আমাদের জন্য একটা দায়, কিন্তু পাওনাদার এবং প্রদেয় বিল এগুলো কিন্তু আমরা 1 বছরের ভিতরে পরিশোধ করে দিই, এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী দেয়। কিন্তু ঋণপত্র এটা আমাদের 1 বছর অধিক সময়ের জন্য ক্রয় করি করতে হয়, এটা আমাদের জন্য একটা দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে? ঋণপত্র একটা দীর্ঘমেয়াদী, পাওনাদার এবং প্রদেয় বিল হচ্ছে স্বল্প মেয়াদী দায় বা চলতি দায়। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ কত? 13 নম্বর। তাহলে আসতেছে কত আমাদের? 10,000 টাকা। এটা কোথায় আছে? এই যে কে নাম্বার, ঠিক আছে? তারপরে 14 নম্বর বলা হয়েছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ কত?
এখানে যে চলতি সম্পদ এবং চলতি দায় আছে এর ভিতরে পার্থক্য, মানে দুইটার ভিতরে বিয়োগ করলে কত আসে। এখানে চলতি সম্পদগুলো আমরা দেখি কী কী আছে। আমাদের একটু বাহির করতে হইব, যোগ বিয়োগ কইরাম। আমরা একটু উপরে যাই। এখানে চলতি সম্পদগুলো কী কী আছে। চলতি সম্পদ আছে 50,000 টাকা একটা। আচ্ছা, অন্য একটা কালার নিয়ে আমি, বোঝা যাইতেছে না। আমরা একটা মুইসা নিতেছি। আচ্ছা, এখানে চলতি সম্পদ আছে 50,000 টাকা একটা। আচ্ছা, তারপরে আমাদের আর কি কি আছে। এখানে আমাদের আর কোনো চলতি সম্পদ নাই। কি কারণে? ঋণপত্র তো কাছে দীর্ঘমেয়াদী দায়, এটা তো আসবেই না। আমাদের কাছে চলতি সম্পদ চলতি দায়ের মধ্যে পার্থক্য। এখানে চলতি সম্পদ কতটুকু আছে, চলতি দায় কতটুকু আছে, এর ভিতরে বিয়োগ করে দিব। এখানে আর কোনো সম্পদ আছে, সুনাম কিন্তু একটা দীর্ঘমেয়াদী সম্পদ। সুনাম কি একটা দীর্ঘমেয়াদী সম্পদ, তাহলে একটাই সম্পদ পাইতেছে, আমাদের কোনো সম্পদ নেই। চলতি সম্পদ আছে 50,000 টাকা। আর চলতি দায়গুলো কি কি আছে? ঋণপত্র থেকে দীর্ঘমেয়াদী দায়, তাহলে পাওনাদার একটা স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়, আর প্রদেয় বিল একটা স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়। 10,000 এবং 15,000, 50,000 থেকে বাদ দিই আমরা। তাহলে এখানে আমাদের চলতি সম্পদ আছে কত? চলতি সম্পদ আছে আমাদের এখানে 50,000 টাকা। এটা থেকে বাদ দিব কত? আমরা এই দুইটারে যোগ করে বাদ দিয়ে দিব কত? 10,000 এবং 5,000 হচ্ছে 15,000 টাকা। একবারে বাদ দিয়ে দিতেছি, তাহলে আসতেছে কত আমাদের? 35,000 টাকা। তাহলে আমাদের এখানে 35,000 টাকা কোথায় আছে? 14 নম্বরে, এই যে এম নাম্বার হইতেছে 35,000 টাকা। আশা করি বুঝতে পারছো। চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য। এখানে চলতি সম্পদ আছে শুধুমাত্র নগদ তহবিল, আর চলতি দায় আছে পাওনাদার এবং প্রদেয় বিল। এছাড়া ঋণপত্র এবং সুনাম। ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর সুনাম হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। ঠিক আছে। তারপরে 15 নম্বর বলা হয়েছে খতিয়ান হতে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন কারা। খতিয়ান থেকে কারা কারা প্রয়োজনীয় তথ্য পাইতে পারে? কারা পাইতে পারে? তথ্য যাচাইকারীগণ না, তথ্য সরবরাহকারীগণ না, তথ্য মূল্যায়নকারী, তথ্যের ব্যবহারকারীগণ। যারা তথ্য ব্যবহার করে তারাই মূলত তারাই মূলত খতিয়ান থেকে তথ্য পাইতে পারে। তারপর 16 নম্বর বলেছে কোন জাবেদার মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হয়। ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হয়। আমরা জানি কোনো কিছু সংশোধন করতে হলে আমাদের সংশোধনী জাবেদা করতে হয়। এর আগের কয়েকটা ক্লাস আমি পাইছিলাম এরকম একটা নৈভিত্তিক, সেখানে বলছিলাম যে কোনো কিছুর আমাদের ভুল সংশোধন করতে হলে আমাদের সংশোধনী জাবেদা করতে হয়। তারপরে 17 নম্বর বলা হয়েছে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি নিচের কোন বৈশিষ্ট্যর জন্য প্রযোজ্য দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে। দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? আমরা জানি দুতরফা কথাটা মানে হচ্ছে দুইটা দিক থাকবো। এর মানে হচ্ছে দ্বৈত মানে দুইটা সত্তা থাকবো, মানে দুইটা দিক থাকবে, একটা ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। এটা অবশ্যই থাকতেই হবে, না হলে দুতরফা দাখিলা হবে না, তাহলে এটা দ্বৈত সত্তা। আশা করি এটা বুঝতে পারছো, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। তারপর 18 নম্বর বলেছে রেওয়া মিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ হয় কী কী। ব্যাংক থেকে জমা রাখছিলাম, তার থেকে সুদ পাইছি, এটা আমার জন্য একটা আয় হলে ক্রেডিট অবশ্যই আসবো। ভাড়া পাইছি, এটা আমার জন্য একটা আয়, এটা ক্রেডিট পাশে। প্রাপ্ত বাট্টা পাইছি, এটা আমার জন্য একটা আয়, এটা ক্রেডিট পাশে। তাহলে তিনটা আসতেছে, তিনটা আসছে কি এন নাম্বারে। তাহলে 18 হইতেছে কি এন নাম্বার। আশা করি এটা বুঝতে পারছো সবাই। তারপরে 19 নাম্বার বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ গ্রহণের সাথে কোনটির সম্পর্ক বিপরীত। ব্যাংকে থেকে যে আমরা ঋণ নেই, এই ঋণের সাথে কোনটা সম্পর্ক একদম বিপরীত? এক না, ঠিক আছে, এক না। কোনটা? ব্যাংক ঋণ। আচ্ছা, আমরা একটু ভাবি, ব্যাংক ঋণ আমাদের জন্য একটা দায়রা কোন পাশে বসে বলো তো? ব্যাংকের থেকে আমরা ঋণ নেই, ব্যাংক থেকে ঋণ নেই, এটা হয়েছে কি একটা দায় মালিক সাথে সাধারণত কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। তাহলে পাওনাদার একটা ক্রেডিট পাশে বসে, মূলধন একটা মালিকের সাথে, এটাও ক্রেডিট পাশে বসে। বন্ধকি ঋণ, আমি কার থেকে ঋণ নিচ্ছি, এটা আমার জন্য দায়, এটাও ক্রেডিট পাশে বসে। কিন্তু বিনিয়োগ কি আমার জন্য একটা সম্পদ, তাহলে এটা কি এটার বিপরীত না? এই বাকিগুলো কিন্তু এক, সিমিলার, একদম এক। পাওনাদার, মূলধন, ঋণ এগুলো এক, ঠিক আছে, কিন্তু বিনিয়োগ কিন্তু একটা সম্পদ। হইতেছে এম নাম্বার, বুঝতে পারছো? তারপর 20 নাম্বার পড়েছে কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত 5,000 টাকা। আমার কর্মচারী প্রতিষ্ঠানে কাজ করে, তার বেতন অপরিশোধিত, এই লেনদেনের জন্য ক্রেডিট হবে কোন হিসাব? জাবেদা কী হবে এটা মূলত? এখানে জাবেদা কী হয়? এখনও তো বেতন পরিশোধ করিনি, বেতন পরিশোধ করছি না, তাহলে আমি এখন কি এসে আছি? দায় আছি। এইগুলোর ক্ষেত্রে জাবেদা সাধারণত কোনো বকেয়া খরচের জাবেদা করতে হয় কি
ওই নামটাই হয় ডেবিট এবং ওই নামের ক্ষেত্রে যে বকেয়ার থাকে বকেয়া একটা দায় ওইটাই হয় ক্রেডিট। ঠিক আছে, তাহলে এইখানে জাবেদা হবে মূলত কি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের ক্রেডিট পাস কোনটা চাইছে, ক্রেডিট পাস চাইছে, তাহলে ক্রেডিট পাস হবে কি বকেয়া বেতন হিসাব ক্রেডিট, কারণ এখন আমি দায়ে আছি, দায় বৃদ্ধি পেয়ে রয়েছে, এই কারণে এটা আমার জন্য ক্রেডিট। ঠিক আছে, এটা জাবেদা কী হবো বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে এখানে আমাদের লেনদেনের জন্য হইব কোনটা বকেয়া বেতন। তারপরে বলা হয়ে যাচ্ছে কি আমাদের এখানে 21 নম্বর বলছে কোন লেনদেনটি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে সে ভিতরের আর বহিস্থ মানে সে বাহিরের। কোন লেনদেনটি অভ্যন্তরীণ, ভাড়া প্রদান, এটা অবশ্যই না, কারণ ভাড়া প্রদান করতে আমার বহিস্থ যে কর্মচারী মালিক থাকে তাকে আমি দেই, বেতন প্রদান করি, কর্মচারীদের পণ্য বিক্রয় করি, বাইরের লোকের আসবাবপত্রের অপচয়, এটাকে ভিতরে থেকে আসবাবপত্রের দাম একা একাই কমতেছে, মানে ব্যবহার করার ফলে দীর্ঘদিন ব্যবহার করার ফলে যে কে বলে স্থায়ী সম্পদের যেই মূল্য হ্রাস হয় তারে বলা হয় অবচয়, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা লেনদেন। ঠিক আছে, তারপরে আমাদের বলা হয়েছে তারপরে 22 নম্বর বলেছে কি কোন ধরনের হিসাব লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয়, সতর্কতা অবলম্বন করতে হয় বিনিয়োগ না, প্রদেয় নোট না, ইজারা সম্পদ, মজুত পণ্য। আমরা কোনো একটা পণ্য যদি মজুত করে রাখি কী পরিমাণ করছে একদম সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের এটা কি হিসাবটা লিপিবদ্ধ করে রাখতে হয়। ঠিক আছে, তারপরে আমাদের 23 নম্বর বলা হয়েছে কোন হিসাবটি সহকারী খতিয়ান সম্পর্কিত, সহকারী খতিয়ান নগদান না, মূলধন না, ক্রয় না, প্রত্যেকটা দেনাদার, সহকারী খতিয়ান বলতে প্রত্যেকটা দেনাদারকে বোঝায়। ঠিক আছে, প্রত্যেকটা দেনাদার, প্রত্যেকটা নাম যে উল্লেখ থাকে এগুলো হচ্ছে সহকারী খতিয়ানের অন্তর্ভুক্ত হয়। আশা করি বুঝতে পারছো সবাই। 24 নম্বর বলেছে মূলধন আছে 1 লক্ষ টাকা, নিট মুনাফা এত টাকা, আয়কর এত টাকা, সাধারণ সঞ্চিতি এত টাকা, এক্ষেত্রে মালিকানার সাথে সমাপনী উদ্ধৃত কত টাকা হবে, সমাপনী উদ্ধৃত কত টাকা হবে। আমরা একটু মালিকানা সত্ত্বটা নির্ণয় করা দরকার এটার ক্ষেত্রে। মালিকানা সত্ত্বের আমাদের উপাদানগুলো কী কী থাকে, সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। সি মানে হচ্ছে মূলধন, মূলধন আছে এখানে কত 1 লাখ টাকা। ঠিক আছে, এটার সাথে যোগ করতে হবে কি আর মানে রেভিনিউ, আয়গুলো, এখানে আয় কি আছে নিট মুনাফা 20,000 টাকা, তাহলে যোগ করলাম 1 লাখ আর 20 হয়েছে 1,20,000 টাকা। তারপর কি করতে হয় সাধারণ সঞ্চিতি আমার যোগ করতে হয়, তাহলে সাধারণ সঞ্চিতি যোগ করলাম কত হাজার টাকা হইলো, সাধারণ সঞ্চিতি আছে কত 9,000 টাকা, সাধারণ সঞ্চিতি যোগ করলে আমাদের কি করতে হয় 9,000 টাকা, 20,000 1,20,000 এবং 9,000 কত 1,29,000 টাকা। এবং আমাদের বাধিত কি ব্যয়গুলো, এখানে কোনো ব্যয় নাই, বাধিত কি উত্তোলন বা ড্রয়িংস 13,000 টাকা, তাহলে 1,29,000 থেকে 13 বাতিল থাকে 1,16,000 টাকা। আমি একটু যোগ বিয়োগটা করে দেখাই দিই। এখানে আমরা আনছি কি এখানে আমাদের প্রথমে মূলধন আনা হয়েছে কত টাকা, আমরা জানি কি মালিকানার সূত্রের উপাদান হয়েছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস টি, মানে সি তো হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, মূলধন আছে কত টাকা 1 লক্ষ টাকা, এর সাথে যোগ করতে হবে আর, আর মানে রেভিনিউ, রেভিনিউ মানে আয়, এখানে আয় বলতে মুনাফারে বলতেছে, মুনাফা কত দেওয়া আছে 20,000 টাকা। তারপর এর সাথে যোগ করতে সবসময় সাধারণ সঞ্চিতিগুলো, সাধারণ সঞ্চিতি কত আছে কত টাকা 9,000 টাকা, তাহলে আমরা এখানে 9,000 টাকা যোগ করলাম। ঠিক আছে, তারপরে আমাদের বাধিত ব্যয়, ব্যয় নাই এখানে কোনো, তারপরে বাধিত হবে কি উত্তোলন, উত্তোলন মানে আয়কর একটা, কিন্তু উত্তোলন মনে রাখবে আয়কর বিমা প্রিমিয়াম কি লিখছে উত্তোলন একটা, তাহলে বাধিত কত টাকা আয়কর আছে 13,000 টাকা, 13,000, তাহলে এখানে 13,000 টাকা বাদ দিলে থাকতেছে আমাদের 1,16,000 টাকা, তাহলে 1,16,000 টাকা আছে কে নাম্বারে। ঠিক আছে, হিসাব সমীকরণে বর্ধিত রূপ কোনটা, আমি সবসময় বলি হিসাব সমীকরণ বর্ধিত রূপ হচ্ছে কি এর সমান সমান এল প্লাস তো থাকবেই, বলে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, কোথায় আছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এই এম নাম্বার আছে, এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। ঠিক আছে, তাহলে এটা হলো এম নাম্বার। তারপর 26 নাম্বার বলা হয়েছে কি মুনাফা জাতীয় আয় ও ব্যয় দ্বারা তৈরি হয় কোনটা, মুনাফা জাতীয় আয় এবং ব্যয় দ্বারা তৈরি হয় কোনটা, এখানে হইব 26-এর
একদম স্ট্রেট কাট কথা, মুনাফা যাতে আয় ব্যয় দ্বারা তৈরি হয় বিশদ আয় বিবরণী। আমরা বিশদ আয় বিবরণী থেকে যে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করি, সেখানে বিশদ আয় বিবরণী চারটা সম্পূর্ণ এখানে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো নিয়ে থাকি। আমরা অন্য কোনো ধরনের লেনদেন নেই না। এছাড়া আমরা কিন্তু সব ক্ষেত্রে নিয়ে থাকি, জাবেদাও নেই, খতিয়ানও নেই, রেওয়া মিলে নেই। তুমি দেখতে পারবা যেমন জাবেদের ক্ষেত্রে নগদ এত টাকা প্রদান করে, ওই ক্ষেত্রে কি নগদান হিসাব ডেবিট, নগদে কোনো একটা বিক্রি করে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ওই ক্ষেত্রে সম্পদ আসতেছে, কিন্তু এই ক্ষেত্রে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো শুধুমাত্র নিতে হইতেছে। আচ্ছা, তারপরে আছে 27 নম্বর বলা হয়েছে হিসাব বিজ্ঞান জ্ঞানের অজ্ঞতার কারণে যে ভুল সংঘটিত তাকে কোন ধরনের ভুল বলে, মানে হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে যে ভুলটা হয় তার কোন ধরনের ভুল বলা হয়। এটা হচ্ছে মূলত আমরা কোনো একটা ব্যাপারে যদি না জানি, ঠিক আছে, ওই ব্যাপার নিয়ে যদি কোনো কথা বলি, ওইটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমাদের নীতিতে ভুল হয়, এটা হচ্ছে নীতিগত ভুল। কোন ভুল? নীতিগত ভুল। 28 নম্বর বলা হয়েছে চলমান জের ছকে কখন হিসাবের জের জানা যায়। চলমান কথাটা আমি এর আগে একবার পাইছিলাম কোন একটা নবীর থেকে কোন একটা বোর্ডে। চলমান জের ছকে কখন হিসাবের জের জানা যায়। চলমান জের ছকে কিন্তু আমরা প্রত্যেকটা তারিখের শেষে জানতে পারি, মানে যে কোনো সময় চাইলে জানতে পারি, ঠিক আছে, যে কোনো সময় চলমান জের ছকের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের, সাথী ট্রেডার্সের ব্যবসায় 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, বছর শেষে দেখা গেল 7,000 টাকার পণ্য বিনষ্ট এবং 2,000 টাকার পণ্য চুরি হয়ে গেছে। সাথী ট্রেডার্সের পণ্য চুরির ক্ষেত্রে সঠিক জাবেদা কোনটা? পণ্য চুরি হয়ে গেলে একটা ক্ষতি হয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কি হয়, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট লিখতে হয় এবং আমাদের পণ্যটা কমে যায়, পণ্য নামে লিখতে পারি না, এই ক্ষেত্রে আমাদের ক্রয় নামে লিখতে হয়, ঠিক আছে। কি নামে লিখতে হয়? ক্রয় নামে। এই ক্ষেত্রে আছে কোনটায়? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এই যে এটাই আছে, এটা হইব এন নাম্বার, ঠিক আছে। 29 কোনটা হইব? এন নাম্বার। কোনো পণ্য চুরি হয়ে গেলে বা দোকান থেকে কোনো কিছু যদি চুরি হয়ে যায় বা ক্ষতি হয়ে যায়, ওটার আমরা বিবিধ ক্ষতি হিসাবে ডেবিট হিসাবে লিখি, আর যেটা চুরি হয়ে যায় ওইটার আমরা লিখি ক্রেডিট হিসাবে। যেহেতু পণ্য চুরি হয়েছে, পণ্য নাম লেখা যায় না, আমরা পণ্যের ক্রয় নামে লিখতে হবে, ঠিক আছে। যদি নগদ টাকা হইতো তাহলে নগদান হিসাব ক্রেডিট লিখতাম, তাহলে হইব এন নাম্বার। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, 30 নাম্বার। 30 নম্বর হচ্ছে বছর শেষে সাথী ট্রেডার্সের ক্রয় হিসাবের জের কত টাকা হয়েছে। ক্রয় হিসাবে যে কত টাকা হয়েছে আমরা একটু দেখি। বছর শেষে 50,000 টাকার পণ্য নিয়ে শুরু করছিল, 7,000 টাকা পণ্য নষ্ট হয়ে গেছে, তাহলে আরও থাকতেছে 50 থেকে 7,000 বাদ দিলে থাকে কত? 43,000 টাকা। আবার পণ্য বিনষ্ট হয়ে গেছে এবং পণ্য 2,000 টাকা চুরিও হয়ে গেছে, তাহলে এই 2,000 টাকা পণ্য তো কমে গেল। তাহলে বছর শেষে তার কাছে কত টাকা পণ্য থাকছে? 50,000 টাকার পণ্য নিয়ে শুরু করছিল, 7,000 টাকা নষ্ট হয়ে গেছে, তাই থাকলো 43,000 টাকা। আরও 2,000 টাকা চুরি হয়ে গেল, থাকলো কত? 43 থেকে 2,000 টাকা বাদ দিলে থাকলে 41,000 টাকা। তাহলে আসতেছে আমাদের কত? 41,000 টাকা। এই যে এটা। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। কারো যদি একটু বিন্দুমাত্র কোনো একটু উপকার হয়ে থাকে, আশা করি তুমি তোমাদের পরবর্তী যারা এসএসসি পরীক্ষার্থী বন্ধু বান্ধব আছে তাদের মাঝে শেয়ার করে দিবা। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।